হরমুজ প্রণালী দিয়ে নির্দিষ্ট পথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে দ্রুতই টোল ফি সহ নতুন নিয়ম আসছে বলে জানিয়েছে ইরান। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কোনো গ্রহণযোগ্য ফল না আসলে আবারও সরাসরি সংঘাতে জড়াতে প্রস্তুত আছে তেহরান। অন্যদিকে শিগগিরই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটকের রিপোর্ট। হরমুজ প্রণালী দিয়ে নির্দিষ্ট পথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ পদ্ধতি তৈরি করেছে ইরান। খুব শিগগিরই তা জানানো হবে। শনিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই নতুন ব্যবস্থার সুফল পাবে শুধু বাণিজ্যিক জাহাজ ও তেহরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখা দেশগুলোই। এর মধ্যেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিষয়ে ইরানের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় দেশগুলো। একই দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য তেহরানে পৌঁছেছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। যুদ্ধবিরতির আলোচনায় কোনো গ্রহণযোগ্য ফলাফল না আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সরাসরি সামরিক সংঘাতের জন্য ইরান প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশি ও বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে দেয়া এক রাষ্ট্রীয় বার্তায় তিনি সতর্ক করে বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধ এই অঞ্চলের যে ক্ষতি করেছে তা তো আছেই, পাশাপাশি এটি খোদ আমেরিকার সাধারণ পরিবারগুলোকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। অন্যদিকে ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইরান সংকট নিয়ে যে কোনো সময় বড় ধরনের একটি সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও বড় পরিসরে বোমা হামলার আশঙ্কা থেকে মার্কিন শীর্ষ উপদেষ্টারা এরই মধ্যে আবারও সামরিক অভিযান শুরুর একটি রূপরেখা তৈরি করে রেখেছেন। তারা জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপের বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বার্থ সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা একটি কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সৃষ্টি ঘটক, ৭১। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর খবরে কিছুটা স্বস্তি ফিরেছে বৈরুতবাসীর মাঝে। দীর্ঘদিন ধরে চলমান এই সংঘাতে ক্লান্ত তারা। যুদ্ধবিরতি বাড়ানোর খবরকে স্বাগত জানালেও স্থায়ীভাবে লেবাননে হামলা বন্ধের দাবি জানান তারা। এদিকে ইসরায়েলি সেনাদের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। তবে ফিরে এসে দেখছেন নিজেদের বাড়িঘরের বিধ্বস্ত দশা। সৃষ্টি ঘটকের আরও একটি রিপোর্ট। লেবাননের দক্ষিণাঞ্চলীয় টায়ার শহর ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বেশ কিছুদিন থেকেই নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে এই শহরটিতে। এতে সেখানকার বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ায় ঠিকানাহীন হয়ে পড়েছেন অনেকেই। আমরা খুব ক্লান্ত। এত ধ্বংসযজ্ঞের সামান্য লেবাননের জন্য নয়, বিদেশি এজেন্ডা টিকিয়ে রাখার মূল্য চুকাচ্ছি আমরা। আইডিএফ এর সতর্কতায় বহু মানুষ বাড়িঘর ফেলে এলাকা খালি করে চলে গিয়েছিলেন অন্য এলাকায়। এখন যুদ্ধবিরতি বাড়ানোর খবরে এলাকাটিতে ফিরতে শুরু করেছেন তারা। এভাবে চলতে পারে না। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। লেবানন অনেক সম্ভাবনাময় দেশ। এখানে শান্তি ফিরলে আবারও ব্যাপক উন্নতি করতে পারবো আমরা। তবে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। আর শনিবার তেমনই এক ভয়াবহ হামলা চলে দিনমজুর আব্বাস সায়েদের বাড়িতেও। ভবনের ৫তলা ফ্ল্যাটটি তার নিজের ছিল। হামলার পর ভবনটি ধসে পড়ার আগেই নিজ পরিবারের আরও ৪ সদস্যকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন তারা। তবে ফিরে এসে দেখেন ইট পাথরের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো বাড়িটি। এই বাড়িটি আমার একমাত্র সম্বল ছিল। নিজের পরিবার নিয়ে শান্তিতে থাকছিলাম। তাহলে কেন আমাদের উপর হামলা করা হলো? এত এত শিশুর যে মৃত্যু হলো, এত দুর্ভোগ দুর্দশা কেন? এদিকে যুদ্ধবিরতি বাড়ানোয় কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে রাজধানী বৈরুতের বাসিন্দাদের জীবনও। এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি স্থায়ী শান্তির দাবি জানিয়েছেন তারাও। সৃষ্টি ঘটক, ৭১। ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তার পর তাইওয়ানকে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসেবে পুনরায় দাবি করেছে দেশটি। এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি জানায়।
এতে বলা হয় তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। এটি কোনোভাবেই গণপ্রজাতন্ত্রী চীনের অধীনে নয়, যদিও চীন দীর্ঘকাল ধরে তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। এর আগে চীন সফর শেষে দেশে ফেরার পথেই তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণার ব্যাপারে হুঁশিয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা সমর্থনযোগ্য নয় এবং এ ধরনের কোনো পদক্ষেপ সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঐতিহাসিক বৈঠক ঘিরে উঠে আসছে গুরুত্বপূর্ণ নানা তথ্য। আলোচিত নানা সংকটের বিষয়ে বৈঠক হলেও মধ্যপ্রাচ্য সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে খুব বেশি সমাধানের ইঙ্গিত আসেনি। এমনকি তাইওয়ান নিয়ে চীনের কড়া হুঁশিয়ারির পরও সহায়তা অব্যাহত রাখার আভাস এসেছে ওয়াশিংটন থেকে। কি হলো তবে ট্রাম্পের চীন সফরে, জানাচ্ছেন আরাফাত ইসলাম। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের ঐতিহাসিক বৈঠকে উঠে আসে বিশ্ব রাজনীতির নানা বিষয়, সাথে আশার সঞ্চার হয় অমীমাংসিত নানা বিষয়ের সমাধানের, যার মধ্যে অন্যতম মধ্যপ্রাচ্য সংকট, পাশাপাশি তাইওয়ান ইস্যু। তবে আলোচিত এসব সংকট নিয়ে যে আশার আলো তৈরি হয়েছিল তাতে খুব বেশি সমাধানের ইঙ্গিত মেলেনি। বৈঠক শেষ হয়েছে বড় কোনো চুক্তি ছাড়াই, সাথে ইরান কিংবা তাইওয়ান নিয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান। ওয়াশিংটনের চাওয়া ছিল হরমুজ সচল করতে ইরানকে চাপ দিবে বেইজিং, তবে সে চাওয়াকে প্রাধান্য দেননি শি। একই সাথে ওয়াশিংটন ও তেহরানের শান্তি চুক্তি নিয়েও যুক্তরাষ্ট্রকে তেমন সহায়তার ইঙ্গিত দেয়নি চীন, এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে ভিন্ন কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চীন চেয়েছিল ইরান সংকটে সরাসরি সহায়তা করতে, এমনকি তাইওয়ান নিয়েও নিজেদের অবস্থান জানান তিনি। শি জিনপিং আমার সাথে একমত। সে চায় মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ হোক। সংকট নিরসনে তিনি আমাকে সহায়তার কথা জানালেও তার প্রয়োজন হবে না, কেননা সহায়তার বিনিময়ে চীনের কিছু চাওয়া থাকতে পারে। তাইওয়ান নিয়ে আমাদের অবস্থান একদম পরিষ্কার। আমরা ৯৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে মোটেও যুদ্ধ বাঁধাতে চাইনি। তাইওয়ানের স্বাধীনতায় আমাদের কোনো সমর্থন নেই। হোয়াইট হাউসের দাবি, চীন ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে। তবে বেইজিং বলছে যুদ্ধ বন্ধে সামরিক চাপ নয়, তাদের চাওয়া সংলাপ ও স্থায়ী যুদ্ধবিরতি, যাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকে বিশ্বজুড়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি আগের মতোই থাকবে। এতেই তৈরি হয়েছে নতুন শঙ্কা। এক্ষেত্রে ইরানের কাছে অস্ত্র বিক্রির শর্তেও চীন কতটা যুক্তরাষ্ট্রের কথা রাখবে তা হয়তো সময়ই বলে দেবে। আরাফাত ইসলাম, ৭১। চীনের ঐতিহ্য আর নান্দনিক সৌন্দর্য দিন দিন আরও বেশি আকৃষ্ট করছে বিদেশি পর্যটকদের। চীন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ৬০০ বছরের পুরনো মন্দিরের সৌন্দর্যে মুগ্ধ হন। এরপরই ঐতিহাসিক স্থাপনাটিতে বেড়েছে বিদেশি পর্যটকদের ঢল। টেম্পল অফ হেভেনের নির্মাণশৈলী আর কারুকাজে মুগ্ধ হন সবাই। ওরিসুল ইসলামের রিপোর্ট। বেইজিংয়ের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা টেম্পল অফ হেভেন চীনের ইতিহাস, সংস্কৃতি ও নান্দনিকতার এক অনন্য প্রতীক। ৬০০ বছরেরও বেশি পুরনো স্থাপনাটি শুধু ঐতিহাসিক নিদর্শনই নয়, বরং চীনের সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় টেম্পল অফ হেভেনের স্থাপত্য দেখে মুগ্ধ হন তিনি। পাশাপাশি চীনের মানুষের স্থাপত্য শৈলীর প্রশংসা করেন তিনি। বিশ্বের ক্ষমতাধর এই রাষ্ট্রনেতার সফরের পরদিনই সেখানে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের ঢল নামে। পর্যটকদের ভাষায়, টিভির পর্দার চেয়ে বাস্তবে চীনের সৌন্দর্য অনেক বেশি। আমরা ঐতিহাসিক চীনা পোশাক পরে ছবি তুলেছি এবং পুরো চীন ভ্রমণ করেছি। বিভিন্ন শহর ও জনপদ আমাদের ভীষণ মুগ্ধ করেছে। পর্দায় যা দেখি, বাস্তবের চীন তার চেয়েও অনেক বেশি আন্তরিক ও আকর্ষণীয়। ইউরোপীয় সংস্কৃতির তুলনায় এটি একেবারেই আলাদা, আর এই ভিন্নতাই টেম্পল অফ হেভেনকে এত আকর্ষণীয় করে তুলেছে। আধুনিকতার পাশাপাশি ঐতিহ্যকে গুরুত্ব দেওয়ার কারণেই বিশ্ব পর্যটনের মানচিত্রে চীনের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে বলে মনে করেন পর্যটকরা।
অরিসুল ইসলাম, ৭১। সরকার পতনের দাবিতে উত্তাল বলিভিয়া। এল আলতো শহরে বিক্ষোভকারীদের অবরুদ্ধ করে রাখা সড়কগুলো নিয়ন্ত্রণ নিতে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তারা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আটক করা হয় অর্ধশতাধিক বিক্ষোভকারীকে। অরিসুল ইসলামের রিপোর্ট। ক্রমেই সহিংস হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার সরকার পতনের বিক্ষোভ। পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দমনে কঠোর অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত কয়েকদিন ধরে রাজধানী লাপেজের প্রবেশপথ অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। সড়কগুলো নিয়ন্ত্রণে নিতে এল আলতো শহরে শনিবার ব্যাপক অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এতে অংশ নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৩৫০০ সদস্য। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তারা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক বিক্ষোভকারীকে আটক করে তারা। বিক্ষোভকারীরা জানান, অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট রড্রিগো পাজ ক্ষমতায় আসলেও বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জ্বালানির দীর্ঘ লাইন ও খাদ্য সংকট। তবে দেশটির সরকারের অভিযোগ, এই বিক্ষোভ পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস এই বিশৃঙ্খলার জন্য দায়ী বলে অভিযোগ তাদের। অরিসুল ইসলাম, ৭১। ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। তার আগে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। B1 নামের ওই বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার ভোর প্রায় ৫:৩০টার দিকে আগুন লাগে। এরপর বগিটি অন্য বগি থেকে বিচ্ছিন্ন করে এটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়, আর যাত্রীদের বগিটি থেকে নামিয়ে অন্যান্য বগিতে তুলে দেওয়া হয়। কঙ্গোতে ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবে ৮৮ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৩ শতাধিক। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, এই ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি। প্রতিবেশী দেশ উগান্ডাতেও এই ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি কঙ্গোর নাগরিক ছিলেন। ১৯৭৬ সালে কঙ্গোতে ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল। ধারণা করা হয় বাদুড় থেকে মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়েছে। কঙ্গোর ইতিহাসে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব। কঙ্গোতে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছিল ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে। এরপর এ সময় প্রায় ২৫০০ মানুষের মৃত্যু হয়েছিল। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।